নৌবাহিনী কর্মকর্তার উপর হামলা মামলায় ইরফান সেলিমের রিমান্ড শুনানি আজ নেওয়া হবে আদালতে। গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড, বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা। মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ির পাহাড়, নিলামে মিলছে না সাড়া। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নৌবাহিনী কর্মকর্তার ওপর হামলা মামলায় প্রধান আসামি সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রিমান্ড শুনানি হবে আজ। এদিকে ইরফান ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা করেছে র্যাব। অন্যদিকে টাঙ্গাইলে গ্রেফতারের পর ইরফানের সহযোগী দীপুকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আহমদ বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। সোমবার রাজধানীর কলাবাগান ক্রসিংয়ে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান। পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ। মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার ৩ সহযোগীর নাম উল্লেখ করেন তিনি। সোমবার লালবাগে হাজী সেলিমের বাসভবনে অভিযান চালিয়ে ইরফান ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে গ্রেফতার করে র্যাব। অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মদ, দূরবীন, বিয়ার, ইয়াবা, ওয়াকিটকি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অস্ত্র ও মাদক রাখার অভিযোগে ইরফান ও জাহিদকে ১ বছরের কারাদণ্ড দেন। সোমবার রাতেই তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। মঙ্গলবার ইরফান ও জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় ২টি মামলা করে র্যাব। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে তাদের। গুলি ভর্তি 2টি বিদেশি অস্ত্র এবং মাদক রাখার দায়ে র্যাব বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানায় অভিযুক্ত 2জনকে আসামি করে র্যাব 2টি মামলা দায়ের করেছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে টাঙ্গাইলে গ্রেফতার হওয়া নৌবাহিনী কর্মকর্তার উপর হামলা মামলার আরেক আসামি এবি সিদ্দিক দীপুকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ আজকে যে আসামি দীপু তাকে আদালতে হাজির করেছিল এবং পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে সেটাও বের হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে, এই জন্য আদালত সেই রিমান্ড মঞ্জুর করেছে। মামলার আরেক আসামি গাড়ি চালক মিজানুর রহমানকে 1 দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। এ মামলার মোট আসামি 7, এর মধ্যে 3 জন অজ্ঞাত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ক্রমেই গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড। এতে বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা, আর এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে আমদানি বাণিজ্যে। ব্যবসায়ীরা বলছেন, অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা বাড়ার পাশাপাশি রপ্তানি বাণিজ্য বেগবান হওয়ায় বাড়ছে আমদানি। একই মত অর্থনীতিবিদদেরও। তহিদুর রহমানের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে অনেকটাই সচল দেশের উৎপাদনমুখী শিল্প কারখানা। এতে বাড়ছে আমদানি বাণিজ্য। গত জুলাই আগস্ট সময়ে আমদানির নতুন ঋণপত্র খোলা হয়েছে $7.95 বিলিয়ন, আর 31 আগস্ট পর্যন্ত ঋণপত্রের স্থিতি ছিল $13.86 বিলিয়ন মার্কিন ডলার। অর্থবছরের প্রথম 2 মাসে $1.25 বিলিয়ন ঋণপত্র খোলা হয় শুধু গার্মেন্টস শিল্পের ফেব্রিক্স ও উপকরণ আমদানিতে, আর $1.32 বিলিয়ন মূলধনী যন্ত্রপাতি, $64 কোটি তুলা ও সিনথেটিক্স ফাইবার, $61 কোটি শিল্পের মধ্যবর্তী কাঁচামাল সহ জ্বালানি ও ভোজ্য তেল, ওষুধ শিল্পের কাঁচামাল, কেমিক্যালস, সিমেন্ট উৎপাদনের ক্লিংকার, গম ও শিশু খাদ্য সহ বিভিন্ন পণ্যের আমদানিও বেড়েছে এই সময়ে। যেহেতু আমাদের রপ্তানির একটু পজিটিভ ফ্লো আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে আমদানিটা স্বাভাবিকভাবেই একটু গতি ফিরে পাচ্ছে। অনুদান প্যাকেজ দিয়েছিলেন, সেইটার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করতেছি যে আমাদের অর্থনীতিটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে। যদি আপনি উন্নত বিশ্ব এবং বড় বড় দেশগুলোর সাথে তুলনা করেন বা আমাদের এশিয়ায় পার্শ্ববর্তী দেশের সাথেও তুলনা করেন, আমাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আসলেই এখন ভালো।
এদিকে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধির প্রবণতাকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। রপ্তানিমুখী যে সমস্ত শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাকের সঙ্গে সম্পর্কিত কাঁচামাল, তুলা, সুতা, সিনথেটিক ইয়ার্ন, কেমিক্যাল ফাইবার এবং একই সাথে প্রস্তুত কাপড়, এগুলো কিন্তু আমরা আমদানি করতে দেখছি, যেটি আমাদের কাছে ইতিবাচক মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে গত জুলাই আগস্ট সময়ে দেশে 8.03 বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল 9.32 বিলিয়ন মার্কিন ডলার। এই হিসেবে অর্থবছরের প্রথম 2 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি কম হয়েছে 13.8%। অর্থবছরের প্রথম প্রান্তিকে 15,959 কোটি টাকা আমদানি শুল্ক আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগের বছরের একই সময়ের চেয়ে যা প্রায় 7% বেশি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে আছে আমদানি করা অসংখ্য রিকন্ডিশন গাড়ি। বন্দর কর্তৃপক্ষ নিলাম প্রক্রিয়া শুরু করলেও তেমন সাড়া নেই। ফলে বন্দরে তৈরি হচ্ছে গাড়ির পাহাড়। আর এজন্য আমদানিকারকদের মামলাকে দায়ী করছে কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে এই অবস্থায় আজ নিলামে উঠছে বন্দরে পড়ে থাকা 92টি রিকন্ডিশন গাড়ি। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশে আমদানি করা গাড়ি মোংলা বন্দর দিয়ে খালাস হয় 2009 সাল থেকে। গত 9 বছরে মোট গাড়ি আমদানি হয়েছে 1,03,851টি। আমদানির 60% গাড়ি এসেছে মোংলা বন্দরে। তবে আমদানিকারকদের আগ্রহ বাড়লেও বন্দরে আটকে আছে প্রায় 4,000 গাড়ি, যার মধ্যে 900 গাড়ি নিলামের অপেক্ষায় রয়েছে। বর্তমানে আমাদের বন্দরে 3750টি গাড়ি দীর্ঘদিনে পড়ে আছে বন্দরে, এবং এই বিষয়গুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সরকারি পর্যায়ে এবং মোংলা কাস্টমসের সাথে আলোচনা অব্যাহত রেখেছি। নিয়ম অনুযায়ী আমদানি করা গাড়ি বন্দরে পৌঁছার 1 মাসের মধ্যে ছাড় করিয়ে নিতে হয়, না হলে শুল্ক ও রাজস্ব আদায়ে কাস্টমস কর্তৃপক্ষ তা নিলামে তুলতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত 1 বছরে বিভিন্ন ব্র্যান্ডের 5,455টি রিকন্ডিশন গাড়ি নিলামে ওঠে। এর মধ্যে মাত্র 6টি গাড়ি ছাড় করাতে পেরেছেন ক্রেতারা। আমদানিকারকদের হয়রানিমূলক মামলার কারণে ক্রেতারা নিলামে অংশ নিতে অনীহা দেখায় বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। ইম্পোর্টারও নেয় না, আবার কোর্টেরও ক্লিয়ার কোনো আদেশ হয় না, যার কারণে এই গাড়িগুলা, এই পে অর্ডারগুলা আমরা বিডারকে, অর্থাৎ যে নিলাম ক্রেতা, তাকে আমরা ফেরত দিতে পারি না। মোংলার সঙ্গে সড়ক যোগাযোগ আরও সুগম হলে আগামী কয়েক মাসের মধ্যে গাড়ি আমদানি বাড়বে। একই সাথে বাড়বে বন্দরের রাজস্ব আয়ও। রত্না জামান, 21 টেলিভিশন। সিলেটে রায়হান হত্যাকাণ্ডের ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিসারুল আরিফ। মঙ্গলবার রাতে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কমিশনার আরও বলেন, রায়হানের পরিবারের দাবি মূল আসামিকে গ্রেপ্তার করা। পুলিশ সহ সবগুলো বাহিনী এ চেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের কঠোর নির্দেশনা আছে এই ঘটনায় সকলকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার। আসামিদের গ্রেপ্তারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। কয়েক বছর ধরে মেঘনার ভাঙনে বেড়িবাঁধহীন হয়ে পড়েছে নোয়াখালীর উপকূলীয় এলাকা। দক্ষিণাঞ্চলের হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে নদী তীরবর্তী লাখো মানুষের দিন কাটছে আতঙ্কে। ভাঙন মোকাবেলায় অস্থায়ী বেড়িবাঁধের পরিবর্তে স্থায়ী ব্লক বাঁধের দাবি ভুক্তভোগীদের। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। মেঘনার উত্তরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, এর 2টি ইউনিয়ন হরণী ও চানন্দি। এছাড়া ভাঙন কবলিত নদী তীরবর্তী সুবর্ণচরের চর ক্লার্ক, মোহাম্মদপুর ও কোম্পানিগঞ্জের চর এলাহি এবং মুছাপুর ইউনিয়ন। বিলীন হচ্ছে এসব এলাকার ঘরবাড়ি, বসত ভেটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙনে 8 মাসে অন্তত 30,000 মানুষ হারিয়েছে ভিটে মাটি। ভাঙ্গা পড়ছে, এখন আমরা তো এখন গড়দরদালে চলে যেতেছি। নদী তো ভাঙ্গি গেছে, আমরা এনে ঘর দুয়ার হার করে এলাইছি, ছোট্ট একখান ঘরের মধ্যে রয়েছি। কই যাবো, কই থাকুন জানি না, বাজারে দোকানে কানের মধ্যে যাই থাকুন। প্রতি বছরই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার হলেও তা কোনো কার্যকর ব্যবস্থা নয় বলছেন স্থানীয়রা। উপকূলীয় অঞ্চল রক্ষায় নদী শাসনের মাধ্যমে স্থায়ী ব্লক বাঁধের দাবি তাদের। বেড়ি গড়ি কোনো ফায়দা নাই, এই বছর গাড়ি এই বছরে ভাঙি যা,
এটা 2 বছরে টিকে না। যদি স্থায়ীভাবে কোনো পলকবাদ হয় তাহলে আমাদের এই জিনিস এলাকাটা আপনার আর ভাঙবে না। ব্লক না দিলে এটা কোনো রকম এটা ভাঙার খবর থেকে এটা যাবে না। বছর বছর বেড়ি বাঁধ নির্মাণ স্থায়ী সমাধান নয়, মানছেন কর্তৃপক্ষ। ৬৭ কিলোমিটারের একটি সুপার ডাইক মেগা প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপনের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। 25,000 কোটি টাকার প্রকল্প, বাট এটা যদি হয় তাহলে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আমি বলবো যে নোয়াখালী রক্ষা পাবে, লক্ষ্মীপুর রক্ষা পাবে, ফেনী রক্ষা পাবে। আর বেড়িবাঁধ নয়, শিগগিরই সুপার ডাইক প্রকল্প বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য প্রাচীন সাংস্কৃতিক ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলা পরিষদের আয়োজনে বেলকুচির মেঘুলাই যমুনা নদীতে বাইচে পাবনা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার অর্ধ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। পাশাপাশি অর্ধ লক্ষাধিক মানুষের আবেগ, উত্তেজনা এবং মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল পুরো এলাকা। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইলের একতা, সোনারতরী, সিরাজগঞ্জের বেলকুচির শেরে বাংলা, উল্লাপাড়ার বিজয় বাংলা ও পাবনার পাটুল এক্সপ্রেস সহ অন্যান্য প্রতিযোগী পানসি কোষা নৌকা জয়লাভ করে। এবারে সারা দেশের নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার পশ্চিম ইলিশার পাঙ্গাশিয়া নদীর তীব্র ভাঙন প্রতিরোধে স্থানীয়দের মানববন্ধন। শরীয়তপুরের ভেদরগঞ্জে শিশু ধর্ষকের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন। জাতীয়তাবাদী যুব দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক AKM ওয়াহেদ উদ্দিন চৌধুরীর শ্রদ্ধা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে CRP মৌলভীবাজারের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। মেহেরপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন। ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নৌবাহিনী কর্মকর্তার উপর হামলা মামলায় ইরফান সেলিমের রিমান্ড শুনানি আজ নেওয়া হবে আদালতে। গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড, বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা। মোংলা বন্দরের রিকন্ডিশন গাড়ির পাহাড়, নিলামে মিলছে না সাড়া। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।